সরি, আবার আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমরা কতটুকু পড়েছি একটু কি খেয়াল আছে? কে বলতে পারবা? আমরা লাস্ট কোন টপিকটা আলোচনা করছিলাম? আমরা কি বাংলাদেশ স্যানিটেশন অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা করেছি? হ্যালো। স্যার বাংলাদেশের অ্যাচিভমেন্ট স্যানিটেশন নিয়ে স্যার কথা হচ্ছিল স্যার। হ্যাঁ, এটা বলছি যে আমাদের যে ওপেন ডিফিকেশন প্র্যাকটিসটা আমরা কমায় ফেলতে পারছি প্রায় এক মানে 34% থেকে 1%-এ, প্রায় কত বছর, 25 বছরের মধ্যে। এটা সম্ভব হয়েছে কি আমাদের অনসাইট স্যানিটেশন টেকনোলজির কারণে। On-site sanitation. তারপরে improved access to the sanitation has almost double at 61% since 1990. তো বলতেছে improved শুধুমাত্র মানে বেসিক লেভেলের স্যানিটেশন সার্ভিস না, আমাদের ইমপ্রুভ স্যানিটেশন ফ্যাসিলিটিটা আমরা পাইছি, প্রায় 61% অ্যাটেন্ড করতে পেরেছি। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে আমাদের দেশে, ঘটনাটা ঘটে কি আমাদের দেশে আমরা তৈরি করেছি বাট সেটার আমাদের ম্যানেজমেন্ট নেই। আমাদের কি সেপটিক ট্যাঙ্কে যে ওয়েস্ট তৈরি হয় সে ওয়েস্টটাকে আমাদের কি ফ্রিকোয়েন্টলি ডিসচার্জ করা প্রয়োজন কি প্রয়োজন না? বলতো, ফ্রিকোয়েন্টলি ডিসচার্জ করাটা আমাদের প্রয়োজন নাকি প্রয়োজন না? সেপটিক ট্যাঙ্কে ময়লা জমে গেল, ওই সেপটিক ট্যাঙ্ক স্যার প্রয়োজন স্যার। আমাদের প্রয়োজন, কিন্তু প্রয়োজন হয়ে এই ওয়েস্ট গুলো ফেলবা কোথায়? তুমি নিয়ে যে ওয়েস্টটাকে নিয়ে যেয়ে কোথায় ফেলবা? বলবো স্যার নিয়ার বাই খাল বিলে পা ফেলে দিব, তাহলে তো তোমার অ্যাকুয়াটিক লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের হিউম্যান কন্ট্যাক্টে আসতেছে, মানুষ আবার রোগ বালায় আক্রান্ত হচ্ছে। তাহলে স্যানিটেশনের সুযোগটা তুমি কোথায় পাচ্ছ? স্যানিটেশন বা হাইজেনিক লাইফটা তুমি কিভাবে মেনটেন করতে পারছো? তো আমাদের দেশে হয় কি, এই যে ফিকাল যে স্লাজ গুলো আছে এই স্লাজ গুলো আমাদের গ্রাউন্ড ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ সারফেস ওয়াটার পলিউশনের অন্যতম প্রধান কারণ। এবার সেপটিক ট্যাঙ্ক গুলো আমাদের শহরে খুব ভালোভাবে ইঞ্জিনিয়ার্ড ওয়েতে ডিজাইন করা হয় না, ইচ্ছা মতো বানায় রাখে। ইচ্ছা মতো যখন বানায় রাখে তখন কি হচ্ছে, সেপটিক ট্যাঙ্কে আবার অনেক মানুষ সচেতন না, কন্টিনিউয়াসলি সেপটিক ট্যাঙ্ক তারা ক্লিয়ারও করায় না। তখন কি ফল্টি সেপটিক ট্যাঙ্ক থেকে আমাদের ওয়েস্ট ওয়াটার গুলো কনভেনশনাল সুয়ার সিস্টেম যেখানে নাই সেসব জায়গায় আমরা কি করে দিচ্ছি, অনেক সময় বাড়ি থেকে ওয়েস্ট ওয়াটারটাকে আমরা আমাদের রাস্তার পাশ দিয়ে চলে যাওয়া যে স্টর্ম ওয়াটার ড্রেনেজ আছে, বৃষ্টির পানিকে যাতে আমরা নিয়ে ড্রেন করে যে নিয়ার বাই নদী নালা খাল বিল পুকুরে ফেলতে পারি, এই জন্য যে ড্রেন গুলো আছে, ওপেন চ্যানেল গুলো আছে, এই চ্যানেল গুলোতে আমরা দিয়ে দিই। এতে কি হচ্ছে, হিউম্যান কন্ট্যাক্ট আসতেছে, হিউম্যান হেলথ হ্যাজার্ড হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ওয়াটারটা নিয়ার বাই ওয়াটার বডিকে কি করে ফেলতেছে, একেবারে পলিউট করে ফেলতেছে। এর কারণে আমাদের নদীগুলো খালগুলো একেবারে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনে চলে গেছে, এনভায়রনমেন্টাল দিক থেকে। এছাড়া আমি যদি আরবান এরিয়াগুলো দেখি, এগুলো আরবান এরিয়াতে, স্লাম এরিয়া, খুব কনজেস্টেড ডেন্সলি পপুলেটেড এরিয়াগুলোতে আমরা ল্যাট্রিন বানিয়ে দিয়েছি, সঙ্গে আমরা পিট ল্যাট্রিন তৈরি করে দিয়েছি। তো দেখা যায় এত ডেন্সলি পপুলেটেড যে আমরা প্রতি ফ্যামিলির জন্য দিতে পারি না, হয়তো 4টা 5টা ফ্যামিলি একত্রিত হয়ে একটা ল্যাট্রিন ব্যবহার করে। তারা যখন একটা ল্যাট্রিন ব্যবহার করে অল্প দিনে পিটটা আমার কি হয়ে যায়, ভরে যায়। কিন্তু আমাদের তো পিটটাকে ডিসলাজ করার অপশন সেখানে নাই, ডিসলাজ করে ওটাকে রিইউজ করার, এগেইন ব্যবহার করার যোগ্য আমাদের তো সুযোগ নাই। তখন কি হয়ে যায়, মানুষজন যখন পিট ভরে যায় ল্যাট্রিনটা তখন ইউজেবল আর থাকে না, তখন মানুষ আবার ওপেনিফিকেশনে চলে যাচ্ছে। তো আমরা কি করতেছি, এই ল্যাট্রিন ফ্যাসিলিটি বানাচ্ছি, ডেভেলপ করতেছি, কিন্তু সবগুলো পানিতে চলে যাচ্ছে যদি না আমরা এই ফেকাল স্লাজ গুলোকে মেনটেন করি। এইগুলো কেন হচ্ছে, এগুলো কেন হচ্ছে? হওয়ার কিছু কারণ আছে। কারণটা হলো নো ক্লিয়ার অ্যাসাইনমেন্ট অফ রেসপন্সিবিলিটি with regarding to fecal sludge management among the utility service provider. ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার মানে কি, ঢাকা ওয়াসা থাকতে পারে, পৌরসভা থাকতে পারে, সিটি কর্পোরেশন থাকতে পারে, ইউনিয়ন পরিষদ থাকতে পারে। এদের কাছে কোনো রেসপন্সিবিলিটি অ্যাসাইন করা হয়নি বা তাদের জানা নাই যে এই ফেকাল স্লাজ গুলো কি তাদের ম্যানেজ করতে হবে নাকি ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট বলতে কিছু নাই দুনিয়াতে। এর কারণে কেউ জানে না আসলে কার দায়িত্ব, এটা কে করবে, কিভাবে করবে, কার দায়িত্ব, কে করবে, কিভাবে করবে, এগুলোর কোনো গাইডলাইন নাই, রেগুলেশন নাই, কোনো ইনস্টিটিউট নাই যারা যে ইম্পোজ করবে যে তুমি ফেকাল স্লাজ গুলোকে মেনটেন করো। যার কারণে আমাদের দেশে ল্যাট্রিন তৈরির পরও আমরা কি একটা হাইজেনিক লাইফ বা স্যানিটেশন এর সুফল আমরা কি করতে পারতেছি না, উপভোগ করতে পারছি না। বাট
এইটা হলো কি আমাদের গভর্নমেন্ট এই জিনিসটা বুঝতে পারছে এবং এখানে অনেক গভর্নমেন্ট এজেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ এনজিওস, দাতা সংস্থা এরা কি করতেছে আমাদেরকে এনফোর্স করতেছে ইকোনমিক্যালি, ফিনান্সিয়ালি, তারপর আবার ডিজাইন অ্যাসপেক্ট বা টেকনিক্যালি আমাদের সুযোগ দিচ্ছে বা আমাদের শেখাচ্ছে, সুযোগ দিচ্ছে যাতে আমরা ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের দিকে যেতে পারি। এখন ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট তো বারবার বলতেছি, এর কম্পোনেন্ট গুলো কি কি, এটা কিভাবে ফেকাল ওয়েস্ট গুলোকে আমরা ম্যানেজ করি। তো এর কম্পোনেন্ট গুলো হলো, বেসিক কম্পোনেন্ট হয়ে গেল ইউজার, কন্টেইনমেন্ট, এমপ্টিং এন্ড কালেকশন, ট্রান্সপোর্টেশন, ট্রিটমেন্ট এন্ড ডিসপোজাল এন্ড রিউজ। তো ইউজার মানে কি, যারা কিনা ফেকাল ওয়েস্ট কন্ট্রিবিউট করবে এবং সে আমাদের ল্যাট্রিন ফ্যাসিলিটি গুলো যারা কি করবে, ইউজ করবে, যারা প্রাইমারি স্টেক হোল্ডার। তো ইউজাররা কি করবে, তাদের ল্যাট্রিন ব্যবহারের মাধ্যমে ফেকাল স্লাজ গুলোকে কোনো একটা জায়গায় কন্টেইন করার সুযোগ করে দেবে। তো অনসাইট স্যানিটেশন ফ্যাসিলিটিটা আমাদের কি বলতেছে, ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের একটা কি কম্পোনেন্ট বা কি কম্পোনেন্ট। কারণ ইউজার যদি সচেতন না হয়, ইউজার যদি মনে করে না আমি আমার মতো ল্যাট্রিন ব্যবহার করব, আমার ল্যাট্রিনের ওয়েস্ট গুলো আমি কাউকে নিয়ে যেতে দিব না, সে যদি তার মতো এরকম একটা গর্তুমি ভাব থাকে, তখন কিন্তু আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করতে যাবে না। বা আমরা যে সলিড ওয়েস্ট গুলোকে এক জায়গায় জমায়ে রাখতেছি, এটাই যদি তারা করতে না দেয়, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমটা কি কলাপস করে যাবে। এই জন্য বলতেছি ইউজারটা খুব কি কম্পোনেন্ট। তো রাইজ অ্যাওয়ারনেস, তাহলে ইউজারের কাজটা কি হয়, রেইজ অ্যাওয়ারনেস অফ দ্য পোর্টস এন্ড কনস অফ দ্য এন্টায়ার সিস্টেম চেইন and ensure participation in all stages of planning, design, implementation, operation, maintenance of fecal slab service. Users are a critical stakeholder in the system. তো ইউজাররা এক, তাদের ফেকাল স্লাজ দিচ্ছে, দুই, ফেকাল স্লাজে ইউজারদের এই সিস্টেমে অংশগ্রহণ এইভাবে যে তারা সবাইকে বোঝাবে যে বাবা ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট দরকার, ম্যানেজ না করলে আমাদের হেলথ কনসার্ন হবে, ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের সুযোগ কি, অসুবিধা কি, ইভেন তাদেরকে ইনভলভ করা। আসলে কোন একটা কমিউনিটির জন্য তুমি ফেকাল স্লাজ বানাইতে যাচ্ছ, সেই কমিউনিটিটাকে জিজ্ঞেস করতে হবে ভাই আপনারা কিরকম ল্যাট্রিন ব্যবহার করেন, আপনারা কিরকম সিস্টেম চান। এখন তারা যদি সেপটিক ট্যাঙ্ক না থাক দেয় চাই, তুমি যদি ইম্পোজ করে দাও সেপটিক ট্যাঙ্ক কন্টেইনমেন্ট হিসেবে, তাহলে তো সমস্যা হবে। তো তাদের পার্টিসিপেশন থাকতে হবে, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, কাজের সময় যখন কনস্ট্রাক্ট করা হবে, তখন যদি লো ইনকাম কমিউনিটি হয় তাদের বললা যে তোমরা তো খেটেই খাও, তুমি তোমাদের ল্যাট্রিন বা এই সিস্টেমের জন্য বড় যেটা সেপটিক ট্যাঙ্ক পিট বানানো দরকার তোমরা বানাও, এর জন্য আমরা তোমাকে টাকা দিব। তখন তারা নিজেরা টাকা নিয়ে নিজের পরিশ্রম করবে ওই সিস্টেমটা ডেভেলপ করার জন্য। এছাড়া অপারেশন, তাদেরকে যদি অ্যাওয়ার না করা যায়, তারা এই সিস্টেমটা ব্যবহার করবে না এবং তারা এটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না। তো বাংলাদেশে এমন হয়েছে, বড় বড় প্রজেক্ট থেকে সুন্দর সুন্দর ল্যাট্রিন বানাই দেওয়া হয়েছে ভালো টেকনোলজির, কিন্তু ওখানকার লোকজন এটাকে অ্যাডপ্ট করতে পারে নাই এবং ওরা এটাকে ভালোভাবে ব্যবহার করে নাই, ম্যানেজ করে নাই, যার কারণে অল্প কিছুদিনের মধ্যে এই ল্যাট্রিন গুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। তারা আবার ওপেন্ডিফিকেশনে চলে গেছে বা লো ক্যাটাগরির স্যানিটেশনে আবার তারা রিটার্ন করে গেছে। তো ইউজাররা খুব ইম্পর্টেন্ট। তো কন্টেইনমেন্টটা আমাদের প্রপার ডিজাইন করতে হবে। আমার কেমন ফেকাল আসে, আমার ফেকালের ভলিউম কিরকম, কতদিন পর পর আমি ডিসলাজ করবো, এইসব কিছু মাথায় নিয়ে আমাদের এই কন্টেইনমেন্টের কথা চিন্তা করতে হবে। সেটাকে আমি পিট দিব, নাকি আমার সেপটিক ট্যাঙ্ক দিব, নাকি অন্য বড় ধরনের কোনো সিস্টেম ডেভেলপ করব। বা এমটিং, তো সাফিসিয়েন্ট অ্যাক্সেস অফ মেকানিক্যাল ডিসলাজিং পার্টিকুলারলি স্লাম এন্ড লো ইনকাম এরিয়াস। তো এমটি করা মানে কি, এই কন্টেইনমেন্টের যে ওয়েস্ট গুলো আছে সেই ওয়েস্ট গুলোকে টেনে বের করে আমার কন্টেইনমেন্টটাকে ফাঁকা করতে হবে। তো এমটি করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এমটি করতে হবে মেকানিক্যাল মিনসে, আমাদের ম্যানুয়ালি কোনো আমরা ধরেন এমটি কাজ করব না। মেকানিক্যালি যখন কিনা আমি এমটি করতে যাব, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মেকানিক্যাল এমটি করা হয় কার মাধ্যমে, ট্রাকের মাধ্যমে বা ভ্যাকুম তাগের মাধ্যমে, অথবা আমাদের কি সাকশন মেশিনের মাধ্যমে, যাতে আমার কন্টেইনমেন্টের লোকেশন থেকে আমি এটাকে কালেক্ট করে নিতে পারি। অনেক স্ল্যাম কনজেস্টেড এরিয়া, সেখানে আমরা বড় ট্রাক দিতে পারবো না, সেখানে আমাদের কি দিতে হবে, ছোট ছোট বেবি যে ইয়েগুলো বলা হয়, একটা আছে না মাদার চেম্বার আর একটা বেবি চেম্বার, তো বেবি চেম্বার গুলো আমাদের পাঠিয়ে দিতে হবে। আবার কালেকশন, তো কালেকশন বলতে কি বোঝাচ্ছে, আমি তো শুধুমাত্র একটা কমিউনিটির জন্য ওয়েস্ট কালেকশন করে জাস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে দিব না, তাহলে আমাদের এটা কি কস্ট ইফেক্টিভ হবে না। তো একটা ট্রাকের ক্যাপাসিটি যতটুকু আছে ততগুলো কমিউনিটি থেকে ওয়েস্ট ওয়াটার গুলো কালেক্ট করে একটা ট্রাকে করে আমরা কি করব, ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠাই দেব। তারপরে এটা হলো ট্রান্সপোর্ট করা। আর ট্রিটমেন্ট প্ল্যান্টটা হলো আমার ওয়েস্ট যেগুলো সেপটিক ট্যাঙ্ক থেকে বা সেপটেস যেগুলো বের করছি, সেগুলো আমরা কি করব,
ব্যবহার করব কিনা। ব্যবহার করা মানে কি, তাকে রিইউজ করা। তো ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে গেলে এই ওয়েস্ট গুলোকে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি রিইউজেবল ফর্মে, অথবা আমরা এগুলোকে ডিসপোজ করার জন্য সহনীয় মাত্রায় ট্রিট করি, যাতে এনভায়রনমেন্টে ডিসপোজ করলে আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি না হয়। ঠিক আছে, তো ডিসপোজাল আর রিইউজ এই বিষয়ে আমরা জানলাম। তো ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট কেন থাকা দরকার সেই ইম্পর্টেন্সটাও আমরা জানলাম। এখন আমি দেখি এখানে ফেকাল স্লাজ ম্যানেজমেন্টটা একটা কস্ট ইফেক্টিভ সিস্টেম। তো যেমন আমাদের দেশে দেখবা কনভেনশনাল সুয়ের সিস্টেম বা বড় বড় সুয়ের সিস্টেমের যে প্রজেক্ট আছে, এইসব প্রজেক্টে পলিসি মেকাররা খুব একটা আগ্রহ প্রকাশ করে না বা প্রায়োরিটি দেয় না, কারণ এটার জন্য ডিজাইন বলো, ইমপ্লিমেন্ট, কনস্ট্রাকশন, মেইনটেনেন্স হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন, ফান্ড অনেক বড় দরকার, এই ফান্ড অনেক সময় অ্যাভেলেবল থাকে না, ওই জন্য তারা এই প্রজেক্টে খুব একটা মনোযোগ দেয় না। কিন্তু আমি যদি আমার এরিয়ার জন্য এই কনভেনশনাল সুয়ের সিস্টেম না দিয়ে, যদি সুযোগ এমন আছে কি, তুমি যদি ডেন্সলি পপুলেটেড আরবান এরিয়া ঢাকা শহরের মতো, এখানে কিন্তু পুরো বড় এরিয়া জুড়ে ফেকাল স্লাজ তুমি দিতে পারবা না, তোমাকে এখানে কনভেনশনাল সুয়েট দিতে হবে। কিন্তু ঢাকার বাইরে আশেপাশে যে পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা বা জেলা টাউনশিপ গুলো আছে, এই জায়গাতে তুমি চাইলে কি করতে পারো, তুমি কনভেনশনাল সুয়েট সিস্টেম না দিয়ে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট আকারে ছোট ছোট ক্লাস্টার আকারে একটা সিস্টেম তৈরি করে দিলা, যে এই কয়টা ওয়ার্ডে বা এই কয়টা সিটির জন্য আমি একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট দিলাম, ট্রিটমেন্ট প্ল্যান্টে ওয়েস্ট আনার জন্য এতগুলো ট্রাক দিলাম, এতগুলো ভ্যাকু ট্রাক দিলাম, তারপরে সবগুলো এরিয়ার ওয়েস্ট গুলোকে এক জায়গায় রাখলাম, অথবা প্রতি সেপটিক ট্যাঙ্ক থেকে পিট থেকে আমরা ফ্রিকোয়েন্টলি ওয়েস্ট ওয়াটার গুলো কালেক্ট করলাম। তো এই সিস্টেমটা আমরা অল্প অল্প পরিসরে করতে পারি। তো দেখা গেছে কনভেনশনাল সুয়ের সিস্টেমের তুলনায় আমরা যদি ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট করার চেষ্টা করি, কনভেনশনাল সুয়ের সিস্টেম কিন্তু আমাদের ওয়েস্ট গুলো কি করে ম্যানেজ করে, ঠিক না? বাসা বাড়ি থেকে যত ওয়েস্ট আসছে, সেটা হিউম্যান ওয়েস্ট বা কিচেন ওয়েস্ট, সব ওয়েস্ট গুলোকে ম্যানেজ করে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যায়। কিন্তু এর বাইরে ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কিন্তু প্রায় কনভেনশনাল সুয়ের সিস্টেমের খরচের 5/1 খরচ করে আমরা কি করতে পারি, আমার ওয়েস্ট গুলোকে ম্যানেজ করতে পারি। তো আমাদের এখন কি করা উচিত, শিফট করা উচিত ছোট ছোট টাউনশিপে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট। তো আমাদের দেশের কারেন্ট প্র্যাকটিসটা কি, আমাদের দেশের এখন কারেন্ট প্র্যাকটিসটা কি? তো আমাদের দেশে কারেন্ট প্র্যাকটিস বলতে কি বোঝাচ্ছে, আমাদের বাংলাদেশের বিভিন্ন আরবান এরিয়াতে স্মল প্রজেক্টে বা স্মল স্কেলে আমাদের কিন্তু ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট শুরু হয়ে গেছে। তো এছাড়া বড় বড় কিছু পৌরসভাতে স্মল স্কেলে আমাদের ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন এনজিওস আমাদের হেল্প করতেছে, বা ইমটি করার জন্য ইমটি যে ভ্যাকু তাক দরকার সেগুলো কিন্তু ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের ব্যবহার হচ্ছে। লার্জ সিটিতে আমরা ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট ইন ফুল সুইং করতে পারবো না, কারণ এখানে অনেক পপুলেশন, অনেক ওয়েস্ট, সেটাকে ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের আন্ডারে আনা কঠিন। তবুও আমাদের ঢাকা শহরে যেমন সেপটিক ট্যাঙ্ক থেকে ওয়েস্ট গুলোকে কনভেনশনাল সুয়ের সিস্টেমে দেওয়া হয়, এজন্য আমরা কি করতে পারি, আমরা ট্রাক নিয়ে এই মেকানিক্যাল এক্সকাভেশনের জন্য, মেকানিক্যাল সাকশনের জন্য এই ভ্যাকু ট্রাক গুলো এমপ্লয় করে সেপটিক ট্যাঙ্ক থেকে ওয়েস্ট ওয়াটার গুলোকে কালেক্ট করে নিতে পারি। তাহলে কি হবে, ওয়েস্ট ওয়াটার সেপটিক ট্যাঙ্ক থেকে যদি আমি ওয়েস্টেজ গুলো বের করে আনি, তাহলে দেখা যাবে আমার সুয়ারেজ পাইপলাইনে ওয়েস্ট ওয়াটারের মধ্যে সলিড পার্টিকেলের পরিমাণ তুলনামূলকভাবে কম হবে। তখন আমার কনভেনশনাল সুয়ের সিস্টেমটা আমার আরো খুব ভালোভাবে পারফর্ম করতে পারবে। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে এইগুলো ট্রাকের সংখ্যা অপ্রতুল, যত পপুলেশন, যতগুলো সেপটিক ট্যাঙ্ক, তার তুলনায় এগুলো কিন্তু অপ্রতুল। তো আমাদের এর সংখ্যাটা কি করতে হবে, বাড়াইতে হবে। বা আমাদের ট্রিটমেন্ট, ঢাকা শহরের জন্য একমাত্র ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেটা হলো পাগলাতে। তো একটা দিয়ে তো একটা সিটি তো কভার করা সম্ভব নয়, এখানে আরো অনেক ধরনের অনেক এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বানাইতে হবে। সেই প্ল্যান্টটাকে ফোকাস করে কোন কোন এরিয়া থেকে ওয়েস্ট কালেক্ট করে নিয়ে আসা যায়, সেটাও আমাদের চিন্তা করতে হবে। এছাড়া আরবান এরিয়াতে ম্যানুয়ালি ডিসলাজিং এর একটা প্র্যাকটিস আছে, সেই ম্যানুয়াল ডিসলাজিংটাকে আমরা কি করব, ডিসকারেজ করব এবং মেকানিক্যাল ডিসলাজিং এ এনকারেজ করব। তো এইসব কিছু করা সম্ভব হবে শুধুমাত্র ইনস্টিটিউশনাল এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মাধ্যমে। ইনস্টিটিউশনাল এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন অথরিটিকে বলা হয়েছে যে তোমরা ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট করবা, মানুষের বাসা বাড়ি থেকে ওয়েস্ট গুলোকে কালেক্ট করবা, করে ট্রিট করবা, তারপর ডিসপোজ করবা। কিন্তু কথা হলো কিভাবে করবা, এটার গাইডলাইন থাকতে হবে, এবং তোমাদের যে করতেই হবে যে এটার জন্য তোমাকে রেগুলেশন থাকতে হবে, এবং কিভাবে করবা সেই সব কিছুর গাইডলাইনটা তৈরি করতে হবে, এবং একটা হচ্ছে সেন্ট্রালি এটার উপর কি থাকবে, কোঅর্ডিনেশন থাকবে।
যদি সেন্ট্রাল কোঅর্ডিনেশন না থাকে তাহলে দেখবা যে অথরিটির অ্যাসাইন যে ডিউটি গুলো আছে তারা কিন্তু সেভাবে ঠিকভাবে করতে পারবে না। যেমন পৌরসভাকে বলতে হবে যে তোমার আন্ডারে কয়টা পিট ল্যাট্রিন আছে, সেই পিট ল্যাট্রিনের জন্য কয়টা ট্রিটমেন্ট প্ল্যান দরকার, ট্রিটমেন্ট প্ল্যানটা এই পিট থেকে ওয়েস্ট ওয়াটার গুলো কিভাবে আনবা, এটার ফ্রেমওয়ার্ক থাকবে এবং তাদেরকে এনফোর্স করা হবে যে তোমরা কাজটা করো এবং গাইডলাইন থাকবে। তো ইনস্টিটিউশনাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক না থাকলে এটা সম্ভব না। তো যা হোক, আজকে আমরা এতটুকুই আলোচনা করি। ইনশাল্লাহ নেক্সট দিন হোয়াট মোর নিড টু হ্যাপেন এখান থেকে আমরা আলোচনা করে আমাদের এই টপিকটাকে কমপ্লিট করব।